যে কোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখতে উঠে পড়ে লেগেছে। অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। নির্বাচন নাকি সংস্কার, কোনটি বর্তমান বাস্তবতায় সবচেয়ে বেশি জরুরি, এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়গুলি আজকের আলোচনায় আনতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফার্নেস জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি রাষ্ট্র সংস্কার, বিদেশি তৎপরতা ও বাংলাদেশ। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন হাসান হাফিজ, সম্পাদক কালের কণ্ঠ ও সভাপতি জাতীয় প্রেস ক্লাব। সেই সঙ্গে আরো আছেন জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক দৈনিক আমার দেশ। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব হাসান হাফিজ, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। পালস সার্ভে 2024 জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা শীর্ষক এক জনমত জরিপ অনুযায়ী 71% মানুষ মনে করে ঠিক পথে যাচ্ছে দেশ, আর 81% মানুষ চান সংস্কার কার্যক্রম শেষ করতে যতদিন প্রয়োজন ততদিন ক্ষমতায় থাকুক অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু অন্যদিকে আমরা দেখছি রাজনৈতিক দলগুলো আবার অবিলম্বে নির্বাচনের দাবি রাখছে। কোন পথে হাঁটবে অন্তর্বর্তীকালীন সরকার? সংস্কারটা তো প্রয়োজন, এটা তো সবাই স্বীকার করছে, তাই না? তাদেরকে কিছুটা সময় তো অন্তত দিতে হবে। এক মাসের মধ্যে তো আমরা কোনো ম্যাজিক্যাল কিছু আশা করতে পারি না, সেটা ঠিক না। সংস্কার একটা অন্তহীন প্রক্রিয়া এবং একটা চলমান প্রক্রিয়া। প্রয়োজন কিন্তু চেঞ্জ হয়। একটা আজকে যেটা প্রয়োজন কিংবা চাহিদা, সেটা হয়তো 3 বছর পরে অন্যরকম ফর্মে আসবে। ফলে এটাকে কিন্তু জারি রাখতে হবে সংস্কারটাকে। তো একটা যেহেতু আমাদের একটা ছাত্র জনতার সর্বপ্লাবী একটা অভ্যুত্থানের মাধ্যমে একটা আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা ক্ষেত্র আমাদের তৈরি হয়েছে, সেজন্যে এটাকে খুব সতর্কতার সঙ্গে, মানে দায়িত্বশীলতার সঙ্গে এবং দেশপ্রেমের সঙ্গে যদি এটা আমরা হ্যান্ডেল না করি, তাহলে কিন্তু এই সুযোগটা নষ্ট হয়ে যেতে পারে। এবং এই ধরনের সুযোগ হয়তো 50 বছর কিংবা 100 বছরও লেগে যেতে পারে। কিংবা বলা যায় যে এরকম আশঙ্কাও আছে যে হয়তো এর চেয়ে বড় স্বৈরাচার আমাদের কাঁধে চেপে বসতে পারে। সেটা যাতে না হয়, সেই গুমের সংস্কৃতি, গণতন্ত্রহীনতার সংস্কৃতি, আমি ডামি ভোটারবিহীন রাতের ভোটের যে কলুষিত সংস্কৃতি, সেটা থেকে যেন আমরা মুক্তি পাই, সেটার জন্য ছাত্র জনতা প্রাণ দিয়েছেন এবং একটা এত বড় অভ্যুত্থান একটা ঘটেছে। সেইটার ফসল ঘরে তোলার জন্যে আমাদের যার যার ক্ষেত্র থেকে ভূমিকা পালন করতে হবে। শুধুমাত্র মানে 20-25 জন উপদেষ্টার উপরে দায়িত্ব চাপিয়ে দিলে তো হবে না। প্রত্যেকেরই দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলির দায়িত্ব আছে, পেশাজীবীদের দায়িত্ব আছে, ছাত্রদের দায়িত্ব আছে, শ্রমিকদের দায়িত্ব আছে, সাধারণ মানুষের সবার দায়িত্ব আছে। সেটা আমরা আশা করব এবং নির্বাচনের জন্য চাপ দিয়ে রাখছে আর কি, কিন্তু একটু সময় তো তাদের দিতে হবে। তারা যদি সংস্কারের একটা ভালো ভিত্তি একটা তৈরি করে দিয়ে যেতে পারে, তখন একটা নির্বাচিত সরকার এসে সেগুলি এগিয়ে নিয়ে যাবে। এটা একটা পরম্পরা। মানে সংস্কার যে 1 বছরের মধ্যে কিংবা 2 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলা যাবে, এরকম আশা করাটা তো বাতুলতা মাত্র। ইতিমধ্যে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু 6টি সংস্কার কমিশনের গঠনের কথাও জানিয়েছেন। সেই জায়গা থেকে সব ক্ষেত্রে সংস্কারকে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে করা সম্ভব না। তারা কিন্তু একটা টাইম ফ্রেমও দিয়ে দিয়েছে যে 3 মাস তারা কাজ করবে এবং তারা রিপোর্ট দেবে। এরপর রাজনৈতিক দলগুলির মতামত নেবে, তারপর তারা কাজটা এগিয়ে নিয়ে যাবে। এবং এর মধ্যে কিন্তু নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। তারপরে আপনার বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য, সব দিকে কিন্তু একটা অগোছালো বিশৃঙ্খলা ধ্বংসস্তূপ, সেটাকে গড়ে তুলতে হচ্ছে। এবং আমরা একটা আশা করব যে একটা নতুন সৃজনের আনন্দে এবং মানে দায়িত্বশীলতার সঙ্গে, ধৈর্যের সঙ্গে, সহিষ্ণুতার সঙ্গে আমরা যেন সেটাকে মোকাবেলা করি, তাহলে কিন্তু একটা আশার আলো আমরা দেখতে পাবো এবং এই স্বপ্নটাকে আমরা ধরে রাখতে পারবো এবং এটা বাস্তবায়ন করতে সক্ষম হব। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব জাহিদ চৌধুরী। এবার সংস্কার ঘিরে রাজনৈতিক অঙ্গনে আমরা দেখছি নানামুখী বিতর্ক। সেই জায়গা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এও অভিযোগ করেছেন যে একটি গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে দীর্ঘ সময় দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আবারও স্মরণ করছি আজকের এই অনুষ্ঠানে, এবং যারা আহত অবস্থায় দিননিপাত করছেন, হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন, অঙ্গহানি হয়েছে, তাদেরকে দ্রুত চিকিৎসা এবং সর্বোচ্চ চিকিৎসার দাবি জানাচ্ছি। বিষয়টি এই কারণে শুরুতেই বলে নিলাম, কারণ আমরা অনেক সময় ভুলে যাচ্ছি। বারবার দেখা যাচ্ছে পত্রিকার পাতায়, টেলিভিশনের স্ক্রিনে যে অনেকে এখনো
সঠিক যে পর্যায়ে চিকিৎসা হওয়া দরকার তাদের হচ্ছে না। তো আমরা মূল আলোচনায় আসছি যে আপনি যে প্রসঙ্গের অবতারণা করেছেন, হাসান ভাই যথার্থভাবে পুরো বিষয়টি তুলে ধরেছেন। এখানে সংস্কার কোনো একটা নির্দিষ্ট সময়ের ভিতর সংস্কার কাজটা সম্পন্ন হয়ে যাবে না। এইখানে সরকার 6টি কমিশন, সংস্কার কমিশন গঠন করেছে এবং আরও কিছু কমিশনের দাবি আছে, যেমন মিডিয়ার সংস্কারের বিষয়টিও রয়ে গেছে, এটার দাবি আছে। তো এরকম হয়তো আরও 2-4টি কমিশনও গঠিত হবে। এইখানে এই কমিশনগুলো যত দ্রুত সম্ভব মূল সমস্যাগুলো তারা চিহ্নিত করে এটাকে কাজ শুরু করে দিয়ে একটা গাইডলাইন তৈরি করে তারা দিয়ে যাবে। একটি বিষয় আমার মনে হয় এখানে একটু স্পষ্ট করার প্রয়োজন রয়েছে, যেটা হলো যে বিএনপি মহাসচিব যে কথাটি বলেছেন, এটা নানা ধরনের এক্সপ্লেনেশন, ব্যাখ্যা হতে পারে। এটার একটা বিষয় যেটা আমি অবতারণা করতে চাই, যেটা যে আপনি যে সংস্কারই করেন না কেন, মৌলিক যে সংস্কারগুলো আপনি করবেন এগুলোর জন্য সংবিধানে পরিবর্তন নিয়ে আসতে হবে। আমরা সেটা নির্বাচন কমিশনের ক্ষেত্রেও যদি বলি যেমন সত্য, অন্যান্য ক্ষেত্রেও সংবিধানের সংস্কার তো আছেই, এখানে তো সংবিধানের পরিবর্তন প্রয়োজন হবেই। পাশাপাশি অন্য যে সংস্কারগুলো আমি যেটা বললাম, যে স্পেসিফিকলি যদি নির্বাচন কমিশনের কথা আমরা বলি, এখানে কিন্তু সংবিধানের পরিবর্তন নিয়ে আসতে হবে। তো আপনি সংবিধানে যত পরিবর্তনই আনবেন সবগুলাই কিন্তু আলটিমেটলি একটা নির্বাচিত সরকারকে পার্লামেন্টের মাধ্যমে সংবিধানটাকে রেটিফাই করতে হবে, পরিবর্তন করতে হবে, আর সেই জায়গা পরিবর্তন থেকে করতে কিন্তু হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রেখেছেন, আপনি সংবিধান পরিবর্তন করবেন, হোয়াট ইজ ইউর অথরিটি? না, এইটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। এটা বর্তমান যে সরকারটি আছে এটা গণ অভ্যুত্থানের ফসল এই সরকার। তো এই সরকার যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এইটা সুপ্রিম কোর্টের একটা রেফারেন্সের ভিত্তিতে, সংবিধানেরই 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে একটা রেফারেন্সের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। সংবিধানের আলোকে কিন্তু সংবিধানে সুনির্দিষ্টভাবে এই সরকারের কথা বলা নাই এই মুহূর্তে যে সংবিধানটি প্রিভেইল করছে। তো এই সরকার গঠিত হয়েছে, সুতরাং এই সরকারকে এই সংস্কারের কাজগুলো কিন্তু করতে হবে। তারা কাজগুলো, গাইডলাইনগুলো তৈরি করে দিয়ে যাবে, তারা সংস্কারের একটা ফরম্যাট করে দিয়ে যাবে এবং এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে পরবর্তীতে যে সরকারই ক্ষমতায় আসবে তাদের 2/3 মেজরিটিতে সংবিধানে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে, যে সংস্কারগুলোর মধ্যে সাংবিধানিক সংশোধনীর প্রয়োজন রয়েছে, আমাদের গঠনতন্ত্রের সংশোধনের প্রয়োজন থাকবে, সেগুলো কিন্তু পরবর্তী সরকার এবং নির্বাচিত সরকারকেই এবং পার্লামেন্টের মাধ্যমে করতে হবে। আর সংস্কারের অনেকগুলো কাজ আছে যেটাতে সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে না, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে, সরকারের নির্বাহী আদেশে এবং আইন প্রণয়ন দ্বারা। তো আইনের ক্ষেত্রেও যে বিষয়গুলো আসবে সেটা হয়তো এখন একটা অর্ডিন্যান্স দিয়ে প্রেসিডেন্টের অধ্যাদেশ জারির মাধ্যমে এগুলা কার্যকর হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি এটা আপনারা জানেন যে সংবিধান অনুযায়ী এগুলো রেটিফাই করতে হয় এবং নেক্সট পার্লামেন্টে যারা আসবে তারা এটা রেটিফাই করবে। যদি কোনো একটি আইন কোনো একটি পার্লামেন্ট রেটিফাই না করে তাহলে এটা নাল অ্যান্ড ভয়েড, এটা কিন্তু আর কার্যকর থাকবে না। তো এইখানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় আছে এবং যেটা যথার্থই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তাদের কাছ থেকে কিন্তু প্রাথমিকভাবে উনি একটা প্রস্তাবনা নিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, যে কি সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো কি চায়। তো সেইগুলোর সমন্বয় করে এবং যারা সরকারে আছেন তারা ছাত্র জনতার অভ্যুত্থানের, বাংলাদেশের ছাত্রদের এবং সাধারণ মানুষের যে গণ আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাগুলো সমন্বয় করে সংস্কারের কাজগুলো করতে হবে। এবং এটাও আপনি জানেন যে এই প্রক্রিয়া চলার সময় রাজনৈতিক দলগুলোর আরও মতামত নেওয়া হবে তাদের সাথে, প্রতিটি কমিটি আমি আশা করি, এবং এটাই প্রক্রিয়া যে তারা নিজেরা কিছু তৈরি করবে, তাদের কাছ থেকে মতামত নেবে, নিয়ে একটা ফাইনাল প্রতিবেদন, চূড়ান্ত একটা প্রস্তাবনা সামনে নিয়ে আসবে। এবং এখানে একটা জাতীয় ঐক্যমতের বিষয় আছে। বারবার যেটা বলা হচ্ছে যে একটা ইনক্লুসিভ পলিটিক্স বাংলাদেশে চালু করা, এই ইনক্লুসিভ পলিটিক্সটাকে মিসইন্টারপ্রেট করা হয়েছে অতীতে বিভিন্ন সময়ে, কিন্তু আমরা এই ছাত্র জনতার অভ্যুত্থানে যেটা লক্ষ্য করেছি যে মানুষের আকাঙ্ক্ষাটা কি, এই ছাত্রদের ভাষাটা যদি আমরা পড়তে না পারি, মানুষের মনের ভাষাটা যদি পড়তে না পারি এবং এটাকে রিড করে যদি আমরা প্রসিড না করি তাহলে এটা ব্যাকফায়ার করবে। সো দ্যাট আমাদেরকে এখানে খুব সাবধানতার সাথে এগোতে হবে যে
মানুষ যে কারণে এই প্রায় 1,000 মানুষ অল্প দিনের ভিতর জীবন দিয়েছে এবং আরো প্রায় 30,000 তাদের অঙ্গহানি হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। কেন এটা করেছে? এটার পিছনে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে। এই আকাঙ্ক্ষার বাস্তবায়নটা সংস্কারের মধ্য দিয়ে কিন্তু করতে হবে এবং এটা রাজনৈতিক দল যদি কোনো কারণে কেউ এখানে বাধার সৃষ্টি করে তারা কিন্তু আবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবে। জয় চৌধুরী, আপনি বলছিলেন যে জাতীয় ঐক্যমতের কথা। আমরা বিগত সময়ে দেখেছি যে ঐক্যমতে পৌঁছেছিল পুরো জাতি, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐক্য ধরে রাখতে পারে না কেন? এইখানে স্বার্থের সংঘাত আছে। যখন যারা ক্ষমতায় যায় তারা তখন আর এই তাদের কমিটমেন্টগুলো ভুলে যায়। এটা অতীতে বারবার এটা হয়েছে। আপনি যদি পতিত স্বৈরাচারের কথা বলেন, আমরা শত শত কমিটমেন্ট তারা যখন বিরোধী দলে ছিল, আমরা এই শেখ হাসিনার মুখ থেকে, আপনারা যদি ভিডিওগুলা এখন চালু করেন শুনতে পাবেন, উনি বলছিলেন যে আমরা টেলিভিশনে চেহারা দেখাবো না, সপ্তাহে একদিন আমাদের চেহারা দেখবেন না বিটিভিতে। কিন্তু দেখা গেল যে ওই বিটিভি ওই ওনার চেহারা নিয়েই ব্যস্ত ছিল সকাল বিকাল সন্ধ্যা। আমি ছোট একটা উদাহরণ দিলাম। তারপরে ওনারা আন্দোলন করলেন, 173 দিন হরতাল করলেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য এবং ওনাদের আন্দোলনের ফলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হলো। পরপর 3টি নির্বাচন হলো। বাংলাদেশের ইতিহাসে তুলনামূলকভাবে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন এই 3টি নির্বাচন ছিল। বিচারপতি শাহাবুদ্দিন আমাদের অধীনে প্রথম যে নির্বাচনটা এবং পরবর্তীতে আরও তিনটি নির্বাচন 90 সালের পর থেকে নির্বাচনগুলো। কিন্তু দেখা গেল তারা ক্ষমতায় এসে যারা আন্দোলন করে এই সরকার ব্যবস্থা প্রবর্তনে বিএনপিকে বাধ্য করলেন, বিএনপি সংবিধানে এটা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করলো, তারাই সেটা তুলে দিলেন এবং জাতির এটা বুঝতে কোনোই মানে আমার মনে হয় যে একজনও এটা বলবে না যারা মুক্ত মনের মানুষ এবং সাধারণ চিন্তা করতে পারে যে এটা সরকার শুধুমাত্র তাদের সুবিধার্থেই আদালতকে ব্যবহার করে, খায়রুল হককে ব্যবহার করে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান তুলে দিয়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে একটা হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে। বাংলাদেশের মানুষের কাছে তো বটেই, সারা বিশ্বের কাছে। এবং এই যে তরুণ প্রজন্ম যারা জেনজি বলে পরিচিত, এই তরুণ প্রজন্মের এই আন্দোলনটা এইভাবে দানা বেঁধে ওঠার, এক দফায় পরিণত হওয়ার অন্যতম একটি কারণ আমি যদি মনে করি ছিল যে তারা 15 বছর যাদের বয়স তারা একবারের জন্য ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবং এইটা সরকার এত ন্যাক্কারজনকভাবে পতিত স্বৈরাচার এই ভোটাধিকারটা হরণ করে ফেলছিল বাংলাদেশের মানুষের। তো এটা বুঝতে হবে যে তারা কমিটমেন্টে থাকে নাই। এইরকম আর আমি যদি উদাহরণ দিই, আপনি যদি আমার কাছ থেকে শুনতে চান আমি হয়তো ডজন ডজন উদাহরণ আপনার কাছে দিতে পারবো যে তারা কমিটমেন্টে থাকে না তাদের নিজেদের স্বার্থের জন্য। দুর্নীতি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে প্রত্যেকটা মানুষ জানতে পারছে। আমরা আজকে দেখেছি কি যে একজন এস আলম গ্রুপে যারা এই মুহূর্তে সর্বাধিক আলোচিত, তাদের এই কাজের বুয়ার অ্যাকাউন্টেও কোটি টাকা পাওয়া গেছে। এর আগে আমরা দেখেছি যে পতিত স্বৈরাচারের শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক। যে এই যে অবস্থা, এই যে একটি লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছিল, বাংলাদেশের মানুষ কিন্তু এইগুলো বুঝতেছিল, সবাই জানতে ছিল, কিন্তু কেউ প্রতিবাদ করতে পারছিল না, সেই পরিবেশটা ছিল না। মিডিয়াকে জয় চৌধুরী, আমার প্রশ্নটি অন্য জায়গায়। শেখ হাসিনাকে যারা ফ্যাসিস্ট কিংবা দানবে পরিণত করলো, তার পেছনে যে অলিগাররা রয়েছে তারা কি এখনো চিহ্নিত রয়েছে নাকি তারা এখনো ধরাছোঁয়ার বাইরে? প্রশ্নটি আপনার কাছে থাকছে, বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। হাসান হাফিজ, সম্প্রতি ফাঁস হওয়া কল রেকর্ডে শেখ হাসিনা বলেছেন, আমি পদত্যাগ করিনি, আমি এখনো প্রধানমন্ত্রী। ইতিমধ্যে আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি পদত্যাগ পত্র ভাইরাল হয়েছে। তিনি এও বলেছেন, আমি দেশের কাছে আছি, চট করে যেন ঢুকে যেতে পারি। শেখ হাসিনার এই ধরনের বক্তব্যের বার্তা কি? বার্তা তো তারা পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে। এখন ডিজিটাল বাংলাদেশে বসবাস করি না আমরা, তো এখন ডিজিটাল বার্তা আমরা পাচ্ছি। দেখা যাক, এখন বাস্তব তো অন্যরকম। তরুণরা তো বলেছে যে ঠিক আছে, ওয়েলকাম, জেলখানা তৈরি হয়ে আছে, গর্ত তৈরি আছে, ওয়েলকাম, আসুক, জেলখানায় থাকুক। আয়নাঘরে অনেকে তো বলে ঠাট্টা করে যে আয়নাঘরে যদি 10 বছর রাখা হয় তাহলে তো সেটা শিক্ষাটা হবে। আয়নাঘরের সংস্কৃতি থেকে তো আমাদের দেশকে মুক্ত করতে হবে। এবং আপনি জানেন যে গুম নিয়ে যেটা কাজ করা হচ্ছে সরকার, সেখানে বলেছে যে আয়নাঘর পরিদর্শন পর্যন্ত করা যাবে এবং তথ্য নেওয়া হচ্ছে। এর মধ্যে তো জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও কাজ করছে।
সুতরাং এবার পার পাওয়া কঠিন হবে এবং হাসিনার তৈরি করা নিজের যে ট্রাইব্যুনাল যেটা সেটাতেই তার বিচার হবে। অদ্ভুত একটা আয়রনি যে গুমের যে বিরোধী সনদ সেটাতে বাংলাদেশ সই করেছে, আওয়ামী লীগ কিন্তু এটার বেনিফিটটা পাবে, তাদেরকে গুম করা যাবে না, তার কারণ এটা একটা আন্তর্জাতিক নজরদারির মধ্যে থাকবে। তো এইভাবে তো আমাদের গুণগত পরিবর্তনগুলি আসতে হবে, আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা চেঞ্জ করতে হবে, রাজনীতির মধ্যেও সংস্কার করতে হবে। ছাত্ররা, এটা একটু আগে জাহিদ চৌধুরী যেটা বললেন যে তাদের ছাত্রদের ভাষাটা পড়তে হবে, না হলে এটা বিগত পতিত স্বৈরাচার দম্ভে এবং অধ্যত্বের কারণে এটা পড়তে পারেনি এবং তারা ইনক্লুসিভ নির্বাচন করেনি, ক্ষমতা কুক্ষিগত করার জন্য কিয়ামত পর্যন্ত 2041 সাল পর্যন্ত ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য ভিন্ন মতকে দলন করেছে, নিপীড়ন করেছে, সংবাদপত্র কণ্ঠরোধ করেছে, গুম করেছে, মানুষকে ক্রস ফায়ারে বর্বর একটা সমাজে পরিণত করেছিল দেশকে। সেটার বিরুদ্ধে ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছে। এটা একটা বিশ্ব মডেল এবং আমাদের প্রধান উপদেষ্টা ঠিকই বলেছে যে বিশ্ব তোমাদের দিকে তাকিয়ে আছে। আমরা এটা সাফল্য দেখিয়ে আমরা আবার আর একটা মডেল তৈরি করার ক্ষেত্র আমাদের সামনে, আমরা যেন সেটা করতে পারি, তাহলে আমাদের কিন্তু বাংলাদেশ একটা বিশ্বে একটা গর্বিত একটা জাতি হিসেবে বিশ্বে মানচিত্রে একটা ঠাঁই করে নেবে। এবং আপনারা দেখেছেন যে গ্রাফিতি যে জেনজি যারা এই আন্দোলনটাকে সফল করেছে তাদের ভাষাগুলি কত অসাধারণ, যে উই আর ওয়ান, এবং বলছে তারা যে আমরাই ইতিহাস, আমরাই ভবিষ্যৎ, আমরাই বাস্তবতা। তো এবং আরও দেখেছি আমরা যে বিকল্পকে আমি তুমি আমরা, তো একটা কালেকটিভ একটা লিডারশিপ এবং একটা প্রজ্ঞার পরিচয় তারা দিয়েছে, পরিপক্কতার পরিচয় দিয়েছে। আপনি তাদের যদি প্রোগ্রামগুলি দেখেন একটার পর একটা কি ম্যাচিউরিটির পরিচয় দিয়েছে। এর আগে যে তারা সড়ক রক্ষার জন্য আন্দোলন করেছিল সেখানে কত সুশৃঙ্খল ছিল তারা, কিন্তু রাষ্ট্র সংস্কারের কাজটা তখনই শুরু হয়েছিল, কিন্তু এইটাও একটা পরম্পরা। তো এখন শেখ হাসিনা ঠিক আছে, তারা যদি স্বপ্ন দেখে ভালো কথা, স্বপ্ন দেখুক, ইলেকশন যদি হয়, আওয়ামী লীগ তো এখনও ব্যান্ড হয় না, আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে, কয়টা সিট পাবে, সত্যিকারের যদি ফেয়ার ইলেকশন হয় হতেই হবে, তখন দেখা যাবে তাদের জনপ্রিয়তাটা সত্যিকার অর্থে কতখানি, কোন তলানিতে গিয়ে ঠেকেছে। তারা কিন্তু অতীতে যদি সত্যিকার অর্থে যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন করত, ইনক্লুসিভ ইলেকশন করত, একটা শক্তিশালী বিরোধী দলকে সেইভাবে স্পেস দিত, তাহলে কিন্তু এই পরিণতিটা হতো না। দেশের এর মধ্যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে, অনেক ইকোনমিক ক্ষতি হয়েছে, আমাদের শিক্ষা খাতে ক্ষতি হয়েছে, আমাদের মেধার জগতে আমাদের ক্ষতি হয়েছে। সেটা পূরণ করা কিন্তু খুব সহজ হবে না, অনেক সময় লেগে যাবে, আমরা অনেকখানি পেছনে পড়ে আছি। কিন্তু একটা নতুন এভিনিউ আমাদের সামনে তৈরি হয়েছে, একটা দিগন্ত উন্মোচিত হয়েছে। সবার দায়িত্ব হতে হবে যে সেটার যেন স্বর্ণ ফসলটা আমরা ঘরে তুলতে পারি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জাহিদ চৌধুরী। 2014 সালের পর থেকে জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করে নির্বাচনে আনা হয় বলে দাবি করেছেন জিএম কাদের এবং নিজেদের ভুল ত্রুটির জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। সেই সঙ্গে আরেকটি প্রশ্ন জুড়ে দিয়ে আগের অংশে ছিল আপনার কাছে রাখা প্রশ্ন, শেখ হাসিনাকে যারা ফ্যাসিস্ট ও দানবে পরিণত করেছে সেই সুবিধাভোগীরা চিহ্নিত হয়েছে কিনা, নাকি এখনো ধরাছোঁয়ার বাইরে? এইখানে অনেকগুলো বিষয় সামনে চলে আসছে। আমার মনে হয় যে একটু সময় পেলে আমি এক এক করে সবগুলোর জবাব দিতে পারবো। যদি জাতীয় পার্টির প্রশ্ন এখান থেকে যদি শুরু করি, যে জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করে নির্বাচনে আনা হয়েছে, এটা আপনারা সবাই জানেন। 14 সালে যখন সরকার একবারে একগরে হয়ে গেছিল, কেউই নির্বাচনে আসছিল না, খুবই একটা ফ্রাজাইল অবস্থায় তারা ছিল, ওই সময় সুজাতা সিং ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি, তাকে ইন্ডিয়া বাংলাদেশে পাঠিয়ে দেয় এবং বৈদেশিক শক্তির এই যে বাংলাদেশের নির্বাচনে এরকম নগ্ন হস্তক্ষেপ আমরা তখন লক্ষ্য করেছি। এবং তিনি এসে যে যা করেছেন, জোর করে এরশাদকে, সাবেক রাষ্ট্রপতি এরশাদকে তখন সিএমএইচে ভর্তি করা হয় এবং তাদেরকে অনেকে জোর করে সেই নির্বাচনে নিয়ে আসা হয়েছিল, নির্বাচনটাকে একটা বৈধতা দেওয়ার জন্য, এবং প্রতিবেশী দেশের সরাসরি হস্তক্ষেপে এই অবস্থার সৃষ্টি হয়েছিল। এটা সত্য। যেমন পাশাপাশি তো একই ধরনের প্রক্রিয়া তারা বিএনপিকে ভাঙার চেষ্টা করেছিল, বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সফল হয়নি। বাট আমরা যেটা বলবো, যতই ব্ল্যাকমেইলের চেষ্টা করা হোক না কেন, যতই মানে প্রতিবেশীদের চাপ থাকুক না কেন, যদি জাতীয় পার্টি মনে করতো যে আমরা সরকারে যাব না, আমরা নির্বাচনে যাব না, কিংবা নির্বাচনের পরে আমরা মন্ত্রিত্ব গ্রহণ করব না, অ্যাটলিস্ট তারা তো সেটা করতে পারতো। কিন্তু তারা নিজেরাও বারবার লুবে টুপে তারা লুবের কাছে মাথা নত করেছে এবং লুবি হয়ে তারা
সরকারে যোগ দিয়েছে, মন্ত্রিত্ব গ্রহণ করেছে। তো জাতীয় পার্টির জিএম কাদের সাহেব এই কথা বলে কিন্তু পার পেয়ে যাবেন না, কারণ তাদের লোভের যে সংস্কৃতি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করেছিল, এখানে জাতীয় পার্টি বরাবরই অংশীদার ছিল। এটা একটা বিষয় আমি আপনাকে বললাম। আর শেখ হাসিনার সহযোগী যারা, উই আর প্রাইম মিনিস্টার ম্যান, এইরকম বলে আমরা দেখেছি যে আল জাজিরা একটা প্রতিবেদন করেছিল। তারপরে আমরা বহু লোককে দেখলাম যে তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে আমরা প্রধানমন্ত্রীর লোক। এই প্রধানমন্ত্রীর লোকগুলোকে যদি আপনারা তখনকার স্বৈরাচার, পতিত স্বৈরাচারের লোকগুলোকে যদি আইডেন্টিফাই করতে পারে, তাইলে আমার মনে হয় যে এখানে মূল বিষয় যেটা করতে হবে এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে, যে দুইটা ভাইটাল জিনিস। একটা হলো ব্যাপক দুর্নীতি, বাংলাদেশে যে দুর্নীতির কালচার চালু হয়েছিল, ব্যাপক দুর্নীতি, এই দুর্নীতির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ইমিডিয়েট কঠোর ব্যবস্থা নেওয়া, এবং যারা গুম, খুন, সন্ত্রাসের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। মানে যারা অর্থনীতিকে ধ্বংস করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ধ্বংস করেছে এবং স্বৈরাচারকে স্বৈরাচার বানিয়েছে, এই শেখ হাসিনার সহযোগী হিসেবে যারা তাকে স্বৈরাচার হতে সহযোগিতা করেছে, আমরা এখনো, আপনি সত্যিই বলেছেন, আপনি প্রাসঙ্গিকভাবে বিষয়টি উত্থাপন করেছেন, যে এখনো আমরা তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার পর্যাপ্ত দৃশ্যমান অ্যাক্টিভিটিস আমরা দেখছি না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো হচ্ছে, কিন্তু যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, যাদের নামে মামলা দেওয়া হচ্ছে, গদবাধা কিছু মামলায় এখনো যাকে তাকে খুনের মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, এটা দায়সারা গুছের মনে হচ্ছে আমি সুনির্দিষ্টভাবে এখানে বলতে চাই যে যারা এই অপকর্মগুলো করেছে, অর্থনৈতিক এবং গুম খুনের সাথে জড়িত, তাদের ব্যাপারে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হোক, এবং প্রত্যেকের বিরুদ্ধে, সেটা মিডিয়ার যদি কেউ হয়, আমরা আজকেও দেখেছি 2 জন মিডিয়ার লোক ধরা পড়েছেন, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এরকম মিডিয়ারও যদি কেউ হয়, যে কোনো সেক্টরে হোক, যারা ব্যক্তিগতভাবে এই সমস্ত অপকর্মের সাথে জড়িত, তাদের দল, মত, পেশা এগুলোর ঊর্ধ্বে উঠে তাদের প্রত্যেকের বিরুদ্ধে সরকার দ্রুততম সময়ে কঠিন এবং কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। এটা কিন্তু আন্দোলনে যারা জড়িত ছিল সারা দেশবাসীর প্রত্যাশা, ছাত্র সমাজের প্রত্যাশা এটা। আর আরেকটি বিষয় আমি এখানে নিয়ে আসতে চাই, যেটা অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান সরকার যে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, অর্থনৈতিক সংস্কারের বিষয়টি একটু বিস্তারিত জানতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সম্প্রতিকের রিপোর্ট, যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচকদের কাছে। জনাব জাহিদ চৌধুরী, যে আলোচনায় আমরা ছিলাম, অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার অর্থনৈতিক সংস্কার, আর অর্থনৈতিক সংস্কারের পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি আমরা দেখলাম যে পরিবর্তিত প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফর কতটা গুরুত্বপূর্ণ? আনডাউটলি এই সফরটি খুবই হাই লেভেল ভিজিট, এবং এইটা বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে মার্কিন পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সফর করে গেছে, এবং তারা ব্যাপক আলোচনা করেছে বিভিন্ন বিষয়ে। এবং একটি বিষয় আসলে এটা অনেকটা হাইলাইটেড হয় না, অন্যান্য বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে চীনের একটা ভূমিকা, এবং সর্বত্র এটা আলোচিত হয়েছে বিভিন্ন জায়গায় যে বড় বড় প্রজেক্টগুলোতে তারা ফাইন্যান্স করছে। কিন্তু বাস্তবতা যেটা হলো যে বাংলাদেশের জন্মের পর থেকে, বিশেষ করে আমেরিকার সাথে বাংলাদেশের যখন থেকেই ডিপ্লোম্যাটিক রিলেশন স্থাপিত হয়েছে, তারপর থেকেই বাংলাদেশ, আমেরিকা বাংলাদেশের অন্যতম একটা বড় ডোনার কান্ট্রি। তারা সরাসরি মানে ডোনেশন প্লাস হলো আমাদের বাংলাদেশের অর্থনীতির উন্নতির ক্ষেত্রে বরাবরই আমেরিকার একটা গুরুত্বপূর্ণ পার্টিসিপেশন ছিল। এবং সবাই জানে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমেরিকান গভর্নমেন্ট একটা অন্য উচ্চতায় সবসময় বিবেচনা করে আসছে, এবং এটা সবাই আশাবাদী যে আমেরিকার সাথে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের টাইজটা আগের যে কোনো সময়ের তুলনায় এখন এসে এটা আরও অনেক বেড়ে যাবে বলে সবার প্রত্যাশা, এবং এটার এই লক্ষণটা আমরা এই ভিজিটের মধ্যেই প্রত্যক্ষ করেছি। তো এবং এটা খুবই স্বাভাবিক যে
বাংলাদেশের আগামী দিনের অর্থনীতি বিনির্মাণে আমেরিকার একটা ভাইটাল রোল প্লে করবে আমেরিকানরা, এবং তারা এটার সিগন্যালটা এই ভিজিটের মাধ্যমে তারা দিয়ে গেছে। এবং আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা এটাকে সর্বোচ্চ কাজে লাগাবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আর এই জানাচ্ছি ক্ষেত্রে আপনাকে। একটু আমি আরো দুটো জিনিস একটু অ্যাড করতে চাই, যে অর্থনৈতিক সংস্কার নিয়ে আপনি যেটা বলছেন, যে বর্তমান সরকার অর্থনীতির ক্ষেত্রে অনেকগুলা সংস্কার আমরা দেখেছি যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা কমিটি কাজ করছে, তারা অর্থনৈতিক টোটাল চিত্রটা একটা রিভিউ দিবে সরকারের সামনে। আজকেও ফরমার ফাইন্যান্স সেক্রেটারি জাকির হোসেনের নেতৃত্বে একটা কমিশন অর্থনীতি সংক্রান্ত বিষয়ে কমিটি গঠিত হয়েছে এবং তারা কাজ করবে। কিন্তু এখানে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, যে ব্যাংকিং সেক্টরে গত সরকার পতিত স্বৈরাচার ব্যাংকিং সেক্টরটা পুরাপুরি ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে এস আলম গ্রুপের হাতে তারা যে 8টি ব্যাংক দখল করে নিয়ে এই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে। পাচার করে দিয়ে এই ব্যাংকগুলোকে একটা ফুকলা অবস্থায় রেখে গিয়েছে। এখন বর্তমান সরকারকে এটা কিন্তু খুব সাবধানতার সাথে তারা করছে, কিন্তু এইখানে বর্তমান গভর্নর যিনি, উনি অনেক প্রাজ্ঞ লোক এবং তার অতীত ইতিহাস, তার পরিচিতি অনেক ভালো। কিন্তু তারপরেও আমি একটি বিষয় বলবো, যে খুব সাবধানতার সাথে এই সেক্টরটাকে ডিল করতে বিশেষ হবে। কোনো নজর দেওয়া জরুরি। অবস্থাতেই ধন্যবাদ যাতে জানাচ্ছি জনাব চালু চৌধুরী। ব্যাংকগুলা যাতে কোনো অবস্থাতেই তাদের এই ব্যাংকিং কার্যক্রম যাতে ব্যাহত না হয়, এই জিনিসটাকে গুরুত্ব দিতে হবে। কারণ এটার সাথে ব্যবসায়ীদের সম্পর্ক, এইগুলোর সাথে হাজার হাজার গ্রাহকের সম্পর্ক আছে। কোনো কারণে যদি কোনো একটি ব্যাংক ফাংশন করতে না পারে সরকারের কোনো সুস্পষ্টভাবে পলিসির কারণে, বলেছেন। ধন্যবাদ তাহলে জানাচ্ছি। এটার সাথে অনেকের সম্পৃক্ততা আছে, তারা ক্ষতিগ্রস্ত হবে। জনাব আর হাসান আরেকটা হাফিজ, বিষয় আমি আপনাকে অন্য জি, একটা আমার প্রসঙ্গে এক যদি সেকেন্ড। সময় থাকে আমি নিশ্চয়ই ফিরে আসবো আপনার কাছে। ধন্যবাদ জানাচ্ছি ঠিক জনাব আছে, হাসান thank you, হাফিজ। thank you. আমরা যদি পরিবর্তিত পরিস্থিতির কথা যদি আমরা একটু ভাবি, তাহলে আসলে এখন অন্তর্বর্তীকালীন সরকারের সামনে কূটনৈতিক চ্যালেঞ্জগুলো কি কি রয়েছে? একটা বড় চ্যালেঞ্জ তো আছে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটাকে একটা সহনীয় এবং বন্ধুত্বপূর্ণ পর্যায়ে স্থাপন যাওয়া। করা, কিন্তু সেটাতে আমরা বাধাবিঘ্ন দেখছি। আমরা এর মধ্যে নরেন্দ্র মোদীর বক্তব্য দেখেছি, মানে এবং দীর্ঘ সময় পরে এর আগে আমরা প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য দেখেছি, ভারতের হ্যাঁ, প্রতিরক্ষা দেখেছি মন্ত্রী রাজনাথ সিংয়ের জয়শঙ্করের বক্তব্য। রিয়াকশন দেখেছি, এবং তাকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে। উনি কিন্তু একটা মারফতি টাইপের উত্তর দিয়েছেন, যে এটা কূটনৈতিক চ্যানেলে আমরা কাজ করি, গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আমরা করি না। সুতরাং এখানে কিন্তু একটা লুকোচুরির ব্যাপার থেকে যাচ্ছে। এটা ভারত কিন্তু স্পষ্ট করে বলছে না যে শেখ হাসিনা কোন অবস্থানে, কোন ক্যাপাসিটিতে সেখানে অবস্থান করছেন। তো এইটা কিন্তু পরিষ্কার করতে হবে। এবং আমরা দেখছি যে সীমান্তে হত্যা কিন্তু বন্ধ হয়নি, সেটাও খুব মর্মান্তিক এবং দুঃখজনক, অগ্রহণযোগ্য, কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়। চীনের সঙ্গে কিন্তু ভারতের সীমান্ত আছে, সেখানে তো সীমান্ত হত্যার ঘটনা ঘটে না। তো আমাদের দেশের সঙ্গে কেন হবে? আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ, আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, কিন্তু আমরা তাদের প্রভুত্ব কেন মেনে নিব? আমাদের সঙ্গে বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। এবং এটা আমাদের তরুণ জেনারেশনও সেটা কঠিনভাবে এটা কিন্তু বলেছে। আমাদের অন্তর্বর্তী সরকারও সুস্পষ্ট বলেছে এই ব্যাপারে। এবং ডক্টর ইউনূস দেশে আসার আগেই, দায়িত্ব গ্রহণ করার আগেই উনি বলেছেন একটা ইন্টারভিউতে, যে যদি বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করা হয় তাহলে তার প্রভাব সেভেন সিস্টার্সে পড়বে, মায়ানমারেও পড়বে। আমরা কিন্তু এগুলির লক্ষণ দেখতে পাচ্ছি। বাংলাদেশে যে সফল বিপ্লব হয়েছে সেটা একটা বিশ্ব রোল মডেল হয়েছে, আমরা দেখেছি। এটা ভারতেও এটার প্রতিফলন ঘটেছে, পাকিস্তানেও ঘটেছে। এবং পৃথিবীর যেখানে স্বৈরাচার থাকবে, যেখানে জগদ্দল থাকবে, এই সিন্দাবাদের দৈত্যের মতো যারা কাঁধে চেপে বসবে, মানুষকে শোষণ করবে, বৈষম্য করবে, নিপীড়ন করবে, হত্যা করবে, তাদের আমরা বিরুদ্ধে আমাদের আমাদের আয়োজনের মডেল একেবারেই কাজ শেষ পর্যায়ে চলবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখানেই শেষ করছি জেনেসারের নিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।